পরীক্ষা ছিল নাকি? পরীক্ষা ছিল কেন? বেশ সমস্যা। দেখো, আমরা পলিটি যেটা বলছিলাম তোমাদেরকে, বেসিক জিনিসগুলো একটু কোয়েশ্চেন গুলো জিজ্ঞেস করে নিচ্ছি কেমন হয়েছে। ইন্ডিয়ান পলিটি প্রথম কিছু কোয়েশ্চেন আমি বলছি, দেখো। ইন্ডিয়ান পলিটি প্রথম যেটা পড়তে হয় কনস্টিটিউশন। কনস্টিটিউশনের রচনা কখন হচ্ছে, কিভাবে হচ্ছে, কোথা থেকে নেওয়া হচ্ছে, এই জিনিসগুলোর উপরে কোয়েশ্চেন বেশি হয়। আসো, ভারতের সংবিধান এটি হচ্ছে সব থেকে বড় লার্জেস্ট রিটেন কনস্টিটিউশন, লিখিত সংবিধান, সব থেকে লার্জেস্ট এবং রিটেন কনস্টিটিউশন ওয়ার্ল্ডের। অনেকগুলো কান্ট্রি থেকে কপি করা হয়েছে কনস্টিটিউশন, ভারতের সংবিধান। আচ্ছা, ভারতের সংবিধান অ্যাডপ্টেড বা গৃহীত কবে হয়েছে? 26শে নভেম্বর 1949। আচ্ছা, এটা গৃহীত হয়েছে, সংবিধান গৃহীত হওয়ার ডেট হচ্ছে এটা 26শে নভেম্বর। মানে হচ্ছে কনস্টিটিউশন লেখার কাজ এই দিন কিন্তু শেষ হয়ে গেছিল। কনস্টিটিউশন লেখার কাজ এই দিন শেষ হয়েছিল, এবং এই 26শে নভেম্বর দিনটিকে কনস্টিটিউশন ডে বলা হয়, তাই তো? সংবিধান দিবস। তাহলে সংবিধান দিবস কবে পালিত হয়? আচ্ছা, ভারতের সংবিধানের প্রধান রূপকার কাকে বলা হয়? চিফ আর্কিটেক্ট ডক্টর বি আর আম্বেদকর। আচ্ছা, ডক্টর বি আর আম্বেদকরের লেখা একটা বই আছে, বইটার নাম লিখে রাখবে, অ্যানিহিলেশন অফ কাস্ট। অ্যানিহিলেশন অফ কাস্ট, লিখে রাখবে এটা, অ্যানিহিলেশন অফ কাস্ট। অ্যানিহিলেশন, এ ডবল এন আই, অ্যানিহিলেশন অফ কাস্ট। অ্যাকচুয়ালি কি হয়েছিল, এই ডক্টর বি আর আম্বেদকর দলিত সম্প্রদায়ের একজন মানুষ ছিলেন। দলিত সম্প্রদায় এই কেরালার এক ধরনের এর জন্মগ্রহণ বলতে পার। ডক্টর বি আর মহারাষ্ট্রের কিছু সংঘ ছিল, সভা, সংঘ মানে ক্লাব টাইপের, ধরো, দলিতদের জন্য তিনি অনেক কাজ করেছেন। তোমরা জানো যে 1929 সালে, 1930 সাল, এই সময়টা মনে করো, কংগ্রেসের যারা প্রেসিডেন্ট ছিলেন, মতিলাল নেহেরু ছিলেন, তারপর ছিলেন জওহরলাল নেহেরু 1930 সাল, ধরো 1929 সাল, মতিলাল নেহেরুর পর জওহরলাল নেহেরু। এখানে কংগ্রেসের যে লাহোর সেশন হয়েছিল, লাহোর অধিবেশন, এই লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি রাখা হয়েছিল। লাহোর অধিবেশনে কি দাবি রাখা হয়েছিল? পূর্ণ স্বরাজের দাবি। এবং এই সময় 26শে জানুয়ারি দিনটিতে স্বাধীনতা দিবস হিসাবে ওরা তখন থেকে উদযাপন করতে শুরু করেছিল। মানে প্রথম ত্রিবর্ণ জাতীয় পতাকা এই 26শে জানুয়ারি উত্তোলন করা হয়েছিল, এবং এই জন্য 26শে জানুয়ারি দিনটিতে ভারতের সংবিধান কার্যকরী করা হয়, 26শে জানুয়ারি 1950। তো যেটা বলছিলাম, 1930 এই সময়টাতে ব্রিটিশ প্রেসিডেন্ট ছিলেন সেই সময়। ব্রিটিশ হাউস অফ কমন্সে একটা মিটিং হচ্ছিল, যেটাকে গোল টেবিল বৈঠক বলা হয়। কি বলা হয়? গোল টেবিল বৈঠক। এই গোল টেবিল বৈঠকটা হচ্ছিল তিনটে রাউন্ড টেবিল। গোল টেবিল, বা এটাকে বলা হয় ইংলিশে কি, রাউন্ড টেবিল কনফারেন্স। 3 রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল। এই তিনটে রাউন্ড টেবিল কনফারেন্সে এই দলিতদেরকে নিয়ে কে রিপ্রেজেন্ট করেছিল? এই ডক্টর বি আর আম্বেদকর। যে দলিতদের জন্য আলাদা একটা সংরক্ষণ দরকার, দলিতদের জন্য কিছু ভাবতে হবে। ভারতে যে মানে তোমার হবে, ইলেকশন হবে, তার জন্য দলিতদের জন্য আলাদা সংরক্ষিত সিট থাকবে, দলিতদের আলাদা অর্গানাইজেশন হবে, কংগ্রেসের এগেনস্টে দলবে, এরকম একটা অর্গানাইজেশনের মতো তৈরি করছিল। তো এটাতে প্রতিবাদ করেছিল গান্ধীজি। গান্ধীজি বলেছিল, না, দলিতদের জন্য আলাদা করে ওইভাবে কিছু হবে না, একসাথে করো। তার জন্য গান্ধীজি অনশনও করেছিল। ডক্টর বি আর আম্বেদকরের সাথে তারপর 1932 সালে
1932 সালে একটা চুক্তি হয়, যেটাকে বলা হয় পুনা চুক্তি। এটা ডক্টর বি আর আম্বেদকরের সাথে আমাদের গান্ধীজির একটা চুক্তি হয়েছিল যে একসাথে কাজ করো, একসাথে আমাদের সংরক্ষিত যে সিট থাকবে দলিতদের থাকবে, কিন্তু কংগ্রেসের সাথে হয়ে লড়ো। ঠিক আছে, তো সেই জন্য এই চুক্তিটা করা হয়েছিল, যে চুক্তিটাকে পুনা চুক্তি বলা হয়। তার আগে 1931 সালে একটা লর্ড আরউইন ছিল। সেই সময় লর্ড আরউইন ভারতের ভাইস রয়, লর্ড আরউইন। তো গান্ধীজি এই যে রাউন্ড টেবিল কনফারেন্স, একটা দুটো তিনটে রাউন্ড টেবিল কনফারেন্সে গান্ধীজি প্রথমটাতে পার্টিসিপেট করেনি। কংগ্রেসের কেউ সেখানে পার্টিসিপেট করেনি, কংগ্রেসের কেউ সেখানে পার্টিসিপেট করেনি। যে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে সেখানে করেছিল। হ্যাঁ, হ্যাঁ, বলো। দেননি মানে তো আগেই তো দেওয়া হয়েছে, এখন কোথায় দেবো? তোমাকে পিডিএফ পাঠিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, দেখো সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে পার্টিসিপেট করেছিল। তার করার আগে এই আরউইনের সাথে 11 দফা চুক্তি, 11 দফা দাবি রাখা হয়েছিল। গান্ধীজি রেখেছিল 11 দফা দাবি, যদি এগুলো মানা হয় তাহলে বলেছিল গান্ধীজি আমি সেকেন্ড রাউন্ড টেবিলে পার্টিসিপেট করব। তো গান্ধী আরউইনের যে চুক্তি, এটাকে লর্ড আরউইন গান্ধী আরউইন প্যাক্ট বা চুক্তি বলা হয়। লর্ড আরউইনের সাথে যে চুক্তি, এটাকে গান্ধী আরউইন প্যাক্ট বা এরভাবে লিখতে পারো গান্ধী আরউইন প্যাক্ট। গান্ধীজির সাথে আরউইনের এটা চুক্তি হয়েছিল যে ওই 11 দফা দাবি মানতে হবে, এটাকে বলা হয় গান্ধী আরউইন প্যাক্ট। এটা কত সালে? 1931 সালে। 1931 সালে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে কংগ্রেস পার্টিসিপেট করছে, কংগ্রেস পার্টিসিপেট করছে কংগ্রেস পার্টিসিপেট করছে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে। এবং একজনের নাম মনে রাখবে, এই ডক্টর বি আর আম্বেদকর, ইনি প্রত্যেকটা রাউন্ড টেবিল কনফারেন্সে পার্টিসিপেট করেছিল। ঠিক আছে, আরেকজন আছে, তো শুধু এখন এই নামটা মনে রাখো, দলিতদেরকে নিয়ে তিনি কাজ করেছিলেন। আরেকজন কে বলো তো? হ্যাঁ, না, তিনটে রাউন্ড টেবিল কনফারেন্সে আরেকজন কে পার্টিসিপেট করেছিল? ঠিক আছে, ওটা ওই জায়গাটায় হিস্ট্রি পড়ানোর সময় আরো ভালো করে বলবো। এখন শুধু এটা বুঝো যে ডক্টর বি আর আম্বেদকর ভারতের কাস্ট, এই অ্যানিহিলেশন কাস্ট, এই দলিত সম্প্রদায়কে নিয়ে লেখা, ভারতের এদেরকে পিছিয়ে পড়া থেকে এগিয়ে নিয়ে আসার জন্য এই বইটা তিনি লিখেছিলেন এবং মানুষের কাছে একটা মেসেজ দিতে চেয়েছিলেন। তো ভারতের কনস্টিটিউশনের প্রধান রূপকার ওই জন্য ওনাকে বলা হয়, কারণ ভারতের কনস্টিটিউশনের মেন যে কমিটি, যেটাকে ড্রাফটিং কমিটি বলা হয় বা খসড়া কমিটি, এটার প্রধান চেয়ারম্যান ছিলেন তিনি। ড্রাফটিং কমিটির প্রধান চেয়ারম্যান, 7 জন মেম্বার ছিল। কয়েকজনের নাম বলতে পারবে? ড্রাফটিং কমিটি, ড্রাফটিং কমিটির টোটাল 7 জন মেম্বার ছিল। কে কে ছিল? হুম, ডিপি খৈতান আর ভিটি কৃষ্ণমাচারী। আচ্ছা, এরকম করে ওটার নামগুলো আমি দিয়ে দেবো, লিস্ট গুলো ভালো করে লিখবে, এখানে লেখা আছে মনে হয়। ঠিক আছে, এরপরে বলো, ভারতের যখন কনস্টিটিউশন রচনা হয়েছে তখন কতগুলি পার্ট ছিল সুমনা, বলো তো? পার্ট 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 আর আর্টিকেল দুটো জিনিস আলাদা। 22টি পার্ট ছিল, তাই তো? 22টি পার্ট ছিল। আর কতগুলো শিডিউল ছিল? 8টি শিডিউল। আচ্ছা বলো, 9 শিডিউল কখন অ্যাড হয়েছিল ভারতের সংবিধানের সাথে? বলো। 1951 সাল, 1951, 9 শিডিউল। 9 শিডিউল অ্যাড হয়েছিল। এটা হচ্ছে ভারতের প্রথম সংবিধান সংশোধন। আচ্ছা, ভারতের সংবিধান সংশোধন করা যাবে, এটা একটা আর্টিকেলে বলা আছে যে ভারতের সংবিধানের
এই যে আর্টিকেল গুলো এতগুলো বেড়ে গেছে, এই সংশোধন করে করে বেড়েছে। কত নম্বর আর্টিকেলে সংশোধনের কথা বলা আছে? 368। কোন পার্টে আছে? পার্ট 20। তাহলে অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন বা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের কথা আর্টিকেল 368 এ বলা আছে। আচ্ছা, খসড়া কমিটি কবে গঠিত হয়েছিল? 1947 সালের 29শে অগাস্ট। ঠিক আছে, 29শে অগাস্ট। আচ্ছা, কিছু কমিটি আছে এছাড়াও, মানে এটা আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি প্রথম যে গঠন করা হয়েছিল ক্যাবিনেট মিশন প্ল্যান অনুযায়ী কি তৈরি হয়েছিল? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, বা যেটাকে বাংলাতে বলা হয় গণপরিষদ। এই গণপরিষদ প্রথম গঠিত হয়েছিল, প্রথম সভা কবে হয়েছিল? 9 ডিসেম্বর 1949, এই 46, 1946। 11 ডিসেম্বর ভোট হয়, এবং এই ভোটে ডক্টর রাজেন্দ্র প্রসাদ পার্মানেন্ট প্রেসিডেন্ট হয়। ডক্টর রাজেন্দ্র প্রসাদ পার্মানেন্ট প্রেসিডেন্ট হয়। এর আগে ডক্টর সচিদানন্দ সিনহা ছিলেন প্রেসিডেন্ট, সিনিয়র মোস্ট ছিলেন বলে 9 তারিখে ঠিক করা হয় ওনাকে প্রেসিডেন্ট। তারপর 11 তারিখে ভোট হয়ে ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্থায়ী সভাপতি বলা হয়, স্থায়ী সভাপতি হয়েছিলেন। 13 তারিখে জওয়াহরলাল নেহরু পাস করেছিলেন অবজেক্টিভ রিজলিউশন। তাহলে 13 ডিসেম্বর 1946 সালে। আচ্ছা বলো, এই ক্যাবিনেট মিশন প্ল্যান অনুযায়ী এটা গঠিত হয়েছিল। ক্যাবিনেট মিশন প্ল্যান কখন ভারতে এসেছিল? ডেটটা জানো? 16 মে। 16 মে 1946 সালে এই ক্যাবিনেট মিশন প্ল্যান ভারতে এসেছিল। ভারতের সংবিধানের প্রথম ধারণা, এই কনস্টিটিউশন অ্যাসেম্বলির প্রথম ধারণা কে দিয়েছিল? হ্যাঁ, এম এন রায়, মানবেন্দ্রনাথ রায়। ঠিক আছে, এম এন রায়। কত সালে? 1934 সালে, 1934। 1934 সালে প্রথম এম এন রায় এই গণপরিষদের প্রথম ধারণাটি দিয়েছিলেন। গণপরিষদের প্রথম ধারণা দিয়েছিলেন এম এন রায়। আচ্ছা, মোট গণপরিষদের টোটাল সদস্য সংখ্যা কতজন ছিল? 389 জন। এবং এই যে প্রথম সভাটা হয়েছিল 9 ডিসেম্বর, এটা কোথায় হয়েছিল? দিল্লির একটা কমিউনিটি হলে। এবং এই দিন থেকে ভারতের সংবিধানের লেখার কাজ শুরু হয়। ঠিক আছে, কতদিন সময় লেগেছিল বলতো সরস্বতী? 18 দিন। ঠিক আছে, 2 বছর 11 মাস 18 দিন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, স্টিয়ারিং কমিটির কে সভাপতি, চেয়ারম্যান ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ইউনিয়ন পাওয়ার্স কমিটি? জওহরলাল নেহরু। ইউনিয়ন যতগুলো কমিটি থাকবে সবগুলোই জওহরলাল নেহরু। ঠিক আছে। আচ্ছা, আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস কত নম্বর আর্টিকেল থেকে কত পর্যন্ত আছে? দেখো, প্রথম থেকে বলছি। হ্যাঁ, 12 থেকে 35। প্রথম পার্ট 1 এ কি আছে? আর্টিকেল 1 থেকে 4, তাই তো? আর্টিকেল 1 থেকে 4 এখানে আছে। পার্ট 1-এ আছে আমাদের স্টেট এবং বাউন্ডারি, তার সীমানা, এসব নিয়ে বলা আছে। ঠিক আছে। আচ্ছা, ভারত যখন প্রথম স্বাধীন হওয়ার পরে প্রথম যখন স্টেট রিঅর্গানাইজেশন কমিটি স্টেট গঠন করলো, কতগুলো স্টেট তৈরি হয়েছিল প্রথম? 14টা স্টেট। আর কতগুলো ইউনিয়ন টেরিটরি? 6 ইউনিয়ন টেরিটরি। 6টা কেন্দ্রশাসিত অঞ্চল এবং 14টা স্টেট তৈরি হয়েছে। আচ্ছা, পশ্চিমবঙ্গের বার্থডে, জন্ম তারিখ কবে? কবে এই ডেটটা ওয়েস্ট বেঙ্গল তৈরি হয়েছিল? কিছুদিন আগে পশ্চিমবঙ্গ দিবস পালন করলো। জুন মাসে পড়ে না? 30শে জুন। 30শে জুন। আচ্ছা, 14টা স্টেট আর 6টা ইউনিয়ন টেরিটরি, এগুলো তোমার প্রথম ছিল। আচ্ছা, পার্ট 2 তে কি আছে? হ্যাঁ, সিটিজেনশিপ বা নাগরিকত্ব। সিটিজেনশিপ আর্টিকেল 5 থেকে 11। আর্টিকেল 5 থেকে 11 সিটিজেনশিপ হচ্ছে আর্টিকেল 5 থেকে 11। তারপরে পার্ট 3 তে কি আছে?
মৌলিক অধিকার, এটা কত দূর পর্যন্ত? ফান্ডামেন্টাল রাইটস 12 থেকে 35। আচ্ছা বলো, আর্টিকেল 32, আর্টিকেল 32 এখানে কি বলা আছে বলতে পারবে কেউ? আর্টিকেল 32 এখানে কনস্টিটিউশনাল, এটাকে রিমেডি ফর অল কনস্টিটিউশনাল, হ্যাঁ, হার্ট এন্ড সোল বলেছেন কে? ডক্টর বি আর আম্বেদকর। হার্ট এন্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলেছেন, হার্ট এন্ড সোল। আর এখানে আছে রিমেডি, রিমেডি মিনস সলিউশন। এখানে আরেকটা জিনিস বলা আছে, যেটা হচ্ছে রিট অফ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের যে সুপ্রিম কোর্টের যে রিট জারি করার ক্ষমতা, কতগুলো রিট আছে সুপ্রিম কোর্টের? হ্যাঁ, যাই হোক, কটা বলো, নামগুলো বলো। হ্যাঁ, ম্যান্ডামাস, প্রহিবিশন, হ্যাঁ, সার্টিউরারি, সার্টিউরারি, আর দেখো, এখানে যে রিট জারি করার ক্ষমতা আর্টিকেল 32 তে বলা আছে, এবং এটা সুপ্রিম কোর্টের রিট জারি করার ক্ষমতা মিনস এটা কি ধরনের জিনিস এগুলো? ধরো তোমার কোন একটা তোমার অধিকার, গভর্নমেন্টে তুমি একটা স্কিমে তুমি অ্যাডভান্টেজ পাচ্ছ না, তুমি চাইলে সেটা সুপ্রিম কোর্টে এই আর্টিকেল ধরে, এই রিট ধরে, যে কোনো একটা রিট ধরে করতে পারো, বা হ্যাঁ, কোয়ারান্টো, কোয়ারান্টো। তো এই রিট ধরে তুমি সেটার এগেনস্টে ফাইল করতে পারো। তো এরকমই হাইকোর্টের রিট জারি করার ক্ষমতা আছে একটা, কত নম্বর আর্টিকেলে জানো? 26, 226, পরীক্ষাতে এসেছে, ওই সাইটাই মনে এসেছিল আগে। তো এরকম রিট জারি করার ক্ষমতা আছে। আর্টিকেল 31, 31-এ কি আছে? 31টা আছে, সম্পত্তির অধিকার, ওটা চেঞ্জ হয়ে গেছে, কত নম্বরে চলে গেছে? 300A তে চলে গেছে। তাহলে এই যে সম্পত্তির অধিকার ছিল, এটাকে রিপিল হয়ে গেছে, এটা বন্ধ হয়ে, মানে এটা রিপিল হয়ে কোথায় চলে গেছে? অ্যাজ এ লিগ্যাল রাইট। 300A তে অ্যাজ এ লিগ্যাল রাইট সেখানে অ্যাড হয়েছে, 300A তে, আর্টিকেল 300A তে যুক্ত হয়েছে। 300 ছিল, তার সাথে 300A, যেমন 21 নম্বর আর্টিকেল ছিল, 21-এর সাথে 21A অ্যাড হয়েছে। 21A টা কখন অ্যাড হয়েছে? 86তম, যেখানে কি বলা আছে? শিক্ষার অধিকার, 6 থেকে 14 বছর প্রতিটা শিশুর শিক্ষা মানে ম্যান্ডেটরি, আবশ্যিক। আচ্ছা, পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেখানে ফান্ডামেন্টাল রাইট, কতগুলো ফান্ডামেন্টাল রাইটস আছে? 6টা ফান্ডামেন্টাল রাইটস আছে, 6 ফান্ডামেন্টাল রাইটস। আচ্ছা, এটা কোন দেশ থেকে কপি করা হয়েছে? ইউকে না ইউএসএ? ইউএসএ। আচ্ছা, আচ্ছা, পার্ট 4 অফ দ্য কনস্টিটিউশনে কি আছে? ডিপিএসপি। আচ্ছা, ডিপিএসপি ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড, ভেরি গুড। আর্টিকেল কত নম্বর থেকে? 34 থেকে 51। ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। একটা ডিপিএসপি যে কোনো আর্টিকেলের নাম বলতে পারবে? খুব ইম্পর্টেন্ট। ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ 36 থেকে 51, যে কোনো একটা আর্টিকেল, খুব ইম্পর্টেন্ট। পড়া হয়নি তাই তো? ঠিক আছে, ওগুলো পড়াবো আলাদা আলাদা করে। ইউনিফর্ম সিভিল কোড বলতে পারো, আর্টিকেল 44, ইউনিফর্ম সিভিল কোড। ইউনিফর্ম, যে আমাদের যারা ইউনিফর্ম পরে, সেটা একটা গুরুত্ব আছে। হ্যাঁ, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, 39D। অনেক কিছুই আছে, তো এই ডিপিএসপির মধ্যে অনেক কিছুই আছে, ঠিক আছে।
তো আর্টিকেল 36 to 51 মনে রাখবে, এটা ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, রাষ্ট্রীয় পরিচালনার নীতি নির্দেশনা এগুলো। আচ্ছা, পার্ট 4A তে কি আছে? মৌলিক কর্তব্য। আচ্ছা, এটি কখন ভারতের সংবিধানে যুক্ত হয়? মৌলিক কর্তব্য প্রথম যুক্ত হয়েছিল কখন? 42তম 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কত সালে হয়েছিল? 1976। এটা সব থেকে বড় কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন। ঠিক আছে, এটা সব থেকে বড়। এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের থ্রু দিয়ে আমাদের প্রিএমবেলে 3টে ওয়ার্ড অ্যাড হয়েছিল। কি কি বলতো? আমাদের প্রস্তাবনাতে সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি মানে হচ্ছে সংহতি, সোশ্যালিস্ট মানে সমাজতান্ত্রিক, আর সেকুলার মানে ধর্ম নিরপেক্ষ। তাই ধর্ম নিরপেক্ষ, সমাজতান্ত্রিক আর সংহতি, ইন্টিগ্রিটি, এই 3টে ওয়ার্ড অ্যাড হয়েছিল। আচ্ছা, মৌলিক কর্তব্য কোন কমিটির সুপারিশে যুক্ত হয়েছিল? শরণ সিং কমিটি। শরণ সিং কমিটি। শরণ সিং কমিটির সুপারিশে মৌলিক কর্তব্য ভারতের সংবিধানে যুক্ত হয়। কতগুলো হয়েছিল তখন? 10টা। 10টা মৌলিক কর্তব্য যুক্ত হয়েছিল। শরণ সিং কমিটির সুপারিশে মৌলিক কর্তব্য 42তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 10টা যুক্ত হয়। আর 11টা তোমরা জানো যে 86তম সংবিধানের সংশোধনে যুক্ত হয়, এটা 2002 সালে। তাহলে টোটাল কতগুলো আছে? 11টা মৌলিক কর্তব্য আছে। তাহলে এই যে এই বেসিক জিনিসগুলো মোটামুটি হয়েছে। এরপর দেখো, আচ্ছা, এই জরুরি অবস্থা যেটা এমার্জেন্সি প্রভিশন, এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? জাপান। জরুরি অবস্থা, এমার্জেন্সি প্রভিশন, আমাদের 3 ধরনের জরুরি অবস্থার কথা বলা হয়। কি কি, কত নম্বর আর্টিকেলে জানো? 52, 56, 60। 3টে। 352, শুধু 52 বললে ভুল হয়ে যাবে, যারা নতুন আছে তাদের পক্ষে অসুবিধা হবে। 352, 356 আর 360। ঠিক আছে, 352, 356, 360, 3টে এমার্জেন্সি আছে। কি কি এমার্জেন্সি গুলো বলতে পারবে? একটা ন্যাশনাল, একটা স্টেট, হ্যাঁ, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। 360 কি? ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, অর্থনৈতিক জরুরি অবস্থা। আচ্ছা, আমাদের অনেকগুলো জরুরি অবস্থা হয়েছে। তোমরা জানো ইন্দিরা গান্ধী গভর্নমেন্টের সময় 1975 সালে একটা এমার্জেন্সি ঘোষণা হয়েছিল। একটা কি কি ধরনের? ওটা ন্যাশনাল, ন্যাশনাল এমার্জেন্সি 1975 সালে। তারপর তোমরা জানো 1977 সালে গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, 1977 সালে নতুন গভর্নমেন্ট আসছে, জনতা পার্টির। প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন মোরারজি দেশাই। মোরারজি দেশাই, তিনি ভারত রত্ন পেয়েছিলেন। পাকিস্তানের যে সর্বোচ্চ পুরস্কার নিশানি পাকিস্তান, সেটাও পেয়েছিলেন। অনেক কিছু পেয়েছিলেন। আচ্ছা, আচ্ছা, সংবিধানের যে সংশোধন পদ্ধতি, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা সাউথ আফ্রিকা থেকে, দক্ষিণ আফ্রিকা। আচ্ছা, 5 ইয়ার্স প্ল্যান, পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোথা থেকে নেওয়া হয়েছে? রাশিয়া। ইউএসএসআর। ইউএসএসআর মানে কি? রাশিয়া। রাশিয়া থেকে নেওয়া হয়েছে 5 ইয়ার্স প্ল্যান, পঞ্চবার্ষিকী পরিকল্পনার কনসেপ্ট। আচ্ছা, কনকারেন্ট লিস্ট, যুগ্ম তালিকা কোথা থেকে নেওয়া হয়েছে? হ্যাঁ, কোন দেশ থেকে নেওয়া হয়েছে যুগ্ম তালিকা? বলো। অস্ট্রেলিয়া। কনকারেন্ট লিস্ট, এই লিস্টটা কি ধরনের? দেখো, 3টে লিস্ট আছে, একটা ইউনিয়ন লিস্ট, একটা স্টেট লিস্ট, আর একটা কনকারেন্ট লিস্ট। ইউনিয়ন লিস্ট মানে ওটা সেন্ট্রাল গভর্নমেন্ট লিড করে। সেই ইউনিয়ন লিস্টের মধ্যে যে যে ডিপার্টমেন্ট গুলো পড়ে, সেই ডিপার্টমেন্ট গুলো কারা দেখভাল করে? সেন্ট্রাল গভর্নমেন্ট, বা ইউনিয়ন মানেই মনে রাখবে সেন্ট্রাল। আর স্টেট গভর্নমেন্টের আন্ডারে যেগুলো, সেগুলো স্টেটের আন্ডারে পড়ছে, সেগুলো স্টেট গভর্নমেন্ট করে। আর কিছু ডিপার্টমেন্ট আছে যেগুলো স্টেট এবং সেন্ট্রাল যৌথভাবে কাজ করে, সেগুলোকে বলা হয় কনকারেন্ট লিস্ট। আচ্ছা, আমাদের 2 ধরনের ফান্ডের কথা আছে। একটা হচ্ছে কন্টিনজেন্সি ফান্ড, আর একটা কনসোলিডেটরি ফান্ড। কনসোলিডেটরি ফান্ড আর কন্টিনজেন্সি ফান্ড, এই দুটো ফান্ড কি ধরনের ফান্ড? আমি আগের ক্লাসে মনে হয় বলছিলাম। দেখো, কন্টিনজেন্সি ফান্ডটা হচ্ছে এক ধরনের ফান্ড, যেটা হচ্ছে এমার্জেন্সির সময় কন্টিনজেন্সি ফান্ড থেকে টাকা নিয়ে বিভিন্ন ত্রাণ তহবিলে দেওয়া হয়।
মানে ওটা এমার্জেন্সির জন্য রাখা হয়। আমাদের অনেকের দেখবে প্রত্যেকেরই কিছু যদি এক্সট্রা কিছু যে মানে ধরো সেভিংস এমার্জেন্সির জন্য প্রত্যেকে রাখে। এমার্জেন্সি মানে হঠাৎ করে কিছু হলো, এই ওটা হচ্ছে গভর্নমেন্ট, আমাদের ইউনিয়ন গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু এমার্জেন্সি ফান্ডে টাকা রাখে, যে ফান্ডটাকে বলা হচ্ছে কন্টিনজেন্সি ফান্ড। এই ফান্ডে যদি দরকার হয় হঠাৎ করে, ঠিক আছে, তখন এখান থেকে টাকা নেওয়া হয়। দেখো একটা আর্টিকেল লিখে রাখবে কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া আর কনসলিডেটরি ফান্ড। এই কন্টিনজেন্সি ফান্ড আর্টিকেলটা লিখে রাখো। কন্টিনজেন্সি ফান্ড, কন্টিনজেন্সি ফান্ড বা এটা জরুরিকালীন এক ধরনের ফান্ড লিখে রাখতে পারো, জরুরিকালীন এক ধরনের ফান্ড বা টাকা রাখার জায়গা। আর্টিকেল 267, 267 আর্টিকেল 267, 267(1) এ লিখে রাখবে কন্টিনজেন্সি ফান্ড অফ স্টেট। স্টেটের কন্টিনজেন্সি ফান্ড হচ্ছে 267(1) আর আর্টিকেল 267(2), 267 সাব আর্টিকেল 2, এটাতে সেন্ট্রাল কন্টিনজেন্সি ফান্ডে টাকা রাখা হয় এই আর্টিকেল ধরে। কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া। আচ্ছা, এরপর লিখবে কনসলিডেটেড ফান্ড। কনসোলিডেটেড, কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। এই কনসোলিডেটেড ফান্ডটা লিখে রাখবে 266। 266, 266(1) এ তোমার কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া এন্ড স্টেট দুটোই আছে। আর এখানে একটা সাব আর্টিকেল 2 আছে কনসোলিডেটেড ফান্ডের 266 আর্টিকেলে বললাম 266। যদি হয় এরকমও কোয়েশ্চেন হতে পারে 267 দিলেই কন্টিনজেন্সি করে দেবে, তখন যদি সাব আর্টিকেল ওইসব না দেয় কোয়েশ্চেনের অপশনের উপর ডিপেন্ড করবে। 267 বললেও ভুল হবে না, কারণ সাব আর্টিকেলের মধ্যে যদি সেন্ট্রাল স্টেট আলাদা করে না দেয় তাহলে 267 অপশন থাকবে, ঠিক আছে। আর 266 হচ্ছে কনসোলিডেটেড ফান্ড। কনসোলিডেটেড ফান্ড থেকে কি হয়, আমাদের যে বিভিন্ন গভর্নমেন্ট এমপ্লয়িকে স্যালারি দেয় প্রতি মাসে, সেগুলো এই ফান্ড থেকে দেয়। কনসোলিডেটেড ফান্ড, কনসোলিডেটেড ফান্ড। আচ্ছা, ভারতের সংবিধানের প্রিয়াম্বেলকে, প্রস্তাবনাকে আইডেন্টিটি কার্ড কে বলেছেন? আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন এন এ পালকিভালা। আর পলিটিক্যাল হরোস্কোপ, হ্যাঁ, কে এম মুন্সি। পলিটিক্যাল হরোস্কোপ কে বলেছে? কে এম মুন্সি। আচ্ছা, সোল অফ দ্য কনস্টিটিউশন ঠাকুরদাস ভার্গব। হার্ট এন্ড সোল বি আর আম্বেদকর। দ্য কিনোট অফ দ্য কনস্টিটিউশন, কিনোট এর স্পেলিংটা ভুল আছে, এটা ঠিক করবে তো, এরকম হবে কিনোট অফ দ্য কনস্টিটিউশন, KEYNOT, দ্য কিনোট অফ দ্য কনস্টিটিউশন, কিনোট অফ দ্য কনস্টিটিউশন। এটা হচ্ছে আর্নেস্ট বার্কার। প্রস্তাবনা বলছে একবারেই সংশোধিত হয়েছে। প্রথমে বলা হয়েছিল যে প্রস্তাবনাকে কোন রকম সংশোধন করা যাবে না, তারপর ঠিক হয় অশোক মেহতা কমিটি, তাই তো, ভুল না করলে দেখতে পারো। তো সেই কমিটির সুপারিশে কি হয়, বলে যে ভারতের সংবিধান সংশোধন করা যাবে, এবং তারপর 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে আমরা বললাম 3টে ওয়ার্ড অ্যাড হয়েছে। আচ্ছা, সার্বভৌম কথার অর্থ কি? বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত। অ্যাকচুয়ালি সার্বভৌম মানে হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট, পুরোপুরি কারো উপর নির্ভরশীল নয়, বা সেই দেশটার উপর কোনো দেশের হস্তক্ষেপ থাকবে না। মানে ধরো ভারতকে পরিচালনা করছে কোন একটা দেশ, এটা সার্বভৌমত্ব নয়। সার্বভৌম সে নিজের দেশের সমস্ত কিছু নিজেই মেনটেন করবে, এটা হচ্ছে সার্বভৌমত্ব। সভারেনিটি, সভারেনিটি মানে সার্বভৌমত্ব।
তাহলে হাইকোর্টের রিট জারি করার ক্ষমতা কত নম্বর আর্টিকেলে বলা হলো? 226 নম্বর ধারায় 5 ধরনের রিট জারি করার ক্ষমতা কথা বলা হয়েছে। আচ্ছা, সম্পত্তির অধিকার কত নম্বর আর্টিকেলে অ্যাড হয়েছে? 300A তে পার্ট 12। কোন পার্টে যুক্ত হয়েছে? দ্বাদশ দ্বাদশ অংশে বা 12 পার্ট 12 এ। আচ্ছা, আমাদের তোমার ফান্ডামেন্টাল রাইটস গুলোর নাম বলতে পারবে? 6টা ফান্ডামেন্টাল রাইটস বলো তো দেখি। প্রথমেই বাক স্বাধীনতা, ওইটা আগে দরকার নেই। সাম্যের অধিকার, ইকুয়ালিটি। আচ্ছা রায়, আমাদের একটা ইকুয়ালিটির প্রতীক কাকে ধরা হয়? ইকুয়ালিটির উপর আমাদের যে মূর্তি আছে সব জায়গাতে, ডক্টর বি আর আম্বেদকর, ইকুয়ালিটির সিম্বল ধরা হয়। ঠিক আছে। আর ইউনিটির সিম্বল হিসাবে কাকে ধরা হয়? সর্দার বল্লভ ভাই প্যাটেল। ইকুয়ালিটি ডে হিসাবে সেলিব্রেট হয় ডক্টর বি আর আম্বেদকরের বার্থডে। আগের দিন বলছিলাম না ডক্টর বি আর আম্বেদকরের কবে বার্থডে। আচ্ছা, তারপর কি আছে? সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার। স্বাধীনতার আর্টিকেল 19 থেকে 22, হ্যাঁ, স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম। আর কি আছে? শোষণের বিরুদ্ধে অধিকার, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন। কত নম্বর থেকে আর্টিকেল থেকে কত? এটা খাতায় লিখবে, এই নোটসটা ভালো করে। আর্টিকেল 23-24। আচ্ছা, ধর্মীয় স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান। একটা হচ্ছে কালচারাল এন্ড এডুকেশনাল রাইট, সংস্কৃতি এবং শিক্ষা বিষয়ক অধিকার, এটা আর্টিকেল 29-30। রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, আর্টিকেল 32। 31টা তো নেই। আচ্ছা, ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া বলা হয় পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশন, যেটা মৌলিক অধিকারকে, কারণ কি সংবিধানের 3য় অধ্যায়ে এটি আছে এবং এটার উপর অনেক কিছু নির্ভর করছে, ম্যাগনা কার্টা বলা হয়। এবং এটি হচ্ছে নন জাস্টিসিয়েবল, জাস্টিসিয়েবল মৌলিক অধিকার। এটার উপর কোয়েশ্চেন আসে, যেটা জাস্টিসিয়েবল ইন নেচার নাকি নন জাস্টিসিয়েবল। তাহলে এটা হচ্ছে জাস্টিসিয়েবল। আচ্ছা, আর্টিকেল ধরে ধরে একটু বলতে হবে প্রথম থেকে। এখানে ফান্ডামেন্টাল রাইটস এর আর্টিকেল গুলো লেখা আছে, তারপর ডিপিএসপি গুলো কিছু লেখা আছে, আর প্রথম দিকের গুলো লেখা নেই। আচ্ছা বলো, ভারতের প্রথম আইন মন্ত্রী কে ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর। প্রথম শিক্ষামন্ত্রী? মৌলানা আবুল কালাম আজাদ। ফুড অ্যান্ড এগ্রিকালচার, খাদ্য এবং কৃষি মন্ত্রী? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। প্রথম রেলমন্ত্রী? এটা জানতে হবে। জন মাথায়, ভেরি গুড, জন মাথায় প্রথম রেলমন্ত্রী। লিখে রাখো, প্রথম রেলমন্ত্রী। একটা মনে থাকবে না, লিখে রাখো, যেটুকু দরকার লিখে রাখো। জন মাথায়, মাথার সাথে হস্যই, মাথায়, জন মাথায়। কি আরেকবার? আগে প্রথম আইন মন্ত্রী ডক্টর বি আর আম্বেদকর। তোরা কোথাও গেছিলে নাকি? এরকম মাঝে মাঝে একটু উধাও হয়ে দেওয়া ভালো। প্রথম, তারপর লিখবে আইনমন্ত্রী হলো শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ।
মৌলানা আবুল কালাম আজাদ কি ভারতের প্রেসিডেন্ট ছিল ওই জাতীয় কংগ্রেসের? ছিল। প্রথম কনিষ্ঠ মানে কম বয়সী প্রথম সভাপতি ছিলেন, কত সাল? 1923 সালে ছিল, যখন গান্ধীজি জেলে ঢুকেছে সেই মাত্র। গান্ধীজি 10ই মার্চ জেলে ঢুকেছিল। গান্ধীজিকে বেশি দিন জেলে কেউ রাখতে পারেনি, সাউথ আফ্রিকাতেও পারেনি, এখানেও পারেনি। ঠিক এলো। আচ্ছা বলো, প্রথম স্বাস্থ্যমন্ত্রী কে ছিল? লিখে রাখবে। রাজকুমারী অমৃতা কাউর প্রথম স্বাস্থ্যমন্ত্রী। রাজকুমারী রাজকুমারী অমৃতা কাউর, কয়াকার হস্যৌর কাউর, রাজকুমারী অমৃতা কাউর হয়েছে। আচ্ছা, এই সংবিধান যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এর প্রথম কে ছিল? সভাপতি। সভাপতি তো বললাম। চেয়ারম্যান, এই প্রেসিডেন্টই তো হবে। বি.এন. রাও। এটা সাংবিধানিক অ্যাডভাইজার বলা হয়। বি.এন. রাওকে কি বলা হয়? উপদেষ্টা, পরামর্শদাতা, বি.এন. রাও। দেখো, প্রথম সংবিধান রচনার জন্য গণপরিষদের ধারণা দিয়েছিল স্বরাজ্য দল। গণপরিষদের ধারণা প্রথম দিয়েছিল, এটা যদি অর্গানাইজেশন বলা হয় তাহলে স্বরাজ্য দল হবে 1928 সালে। স্বরাজ দল, স্বরাজ দল। স্বরাজ দল 1928 সালে। আচ্ছা, ক্রিপস মিশন যে ভারতে এসেছিল কত সালে এসেছিল? 46-এ এসেছিল। লিখে রাখো, ক্রিপস মিশনকে পোস্ট ডেটেড চেক বলা হতো। পোস্ট ডেটেড চেক, ক্রিপস প্রস্তাবকে পোস্ট ডেটেড চেক বলা হতো। ক্রিপস প্রস্তাব বা ক্রিপস মিশন, CRIPPS, ক্রিপস মিশন বা ক্রিপস পোস্ট ডেটেড চেক। চেক স্পেলিংটা লিখতে পারবে? পোস্ট ডেটেড চেক। দেখো, ভারতের সংবিধানের যেগুলো নেওয়া হয়েছে অনেকখানি আমাদের ভারতের কনস্টিটিউশনাল যে ভারত শাসন আইন, ভারতের শেষ ভারত শাসন আইন কখন পাস হয়েছিল? 1935 সালের ভারত শাসন আইন হচ্ছে ভারতের শেষ ভারত শাসন আইন। লেখা আছে পোস্ট ডেটেড চেক। আচ্ছা, ভারতের সংবিধানের যে এই সংবিধান বলছি, ভারত শাসন আইন 1935 সালে যেটা পাস হয়েছিল সেখান থেকে অনেক কিছু জিনিস কপি হয়েছিল, এই জন্য এটাকে বলা হয় ব্লু প্রিন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতের সংবিধান যে আধা রাষ্ট্রীয় হবে। ভারতের সংবিধান কিরকম লিখে রাখতে পারো? ভারতের সংবিধান হচ্ছে আধা যুক্তরাষ্ট্রীয় সংবিধান। এটা হচ্ছে কোয়াসি ফেডারাল। ইংলিশটা কি? কোয়াসি ফেডারাল। ভারতের সংবিধান আধা যুক্তরাষ্ট্রীয় প্রকৃতির। ভারতের সংবিধান আধা যুক্তরাষ্ট্রীয় প্রকৃতির। এটা ইংলিশে এলে বুঝতে পারবে না। কোয়াসি ফেডারাল, ইংলিশটাও লিখে রাখবে, কোয়াসি ফেডারাল। ভারতের সংবিধান হচ্ছে কোয়াসি, QUASSI, কোয়াসি ফেডারাল, বা এটাকে বলা হয় বাংলাতে আধা যুক্তরাষ্ট্রীয়। আধা যুক্তরাষ্ট্রীয় সংবিধান। ভারতের সংবিধান আধা যুক্তরাষ্ট্রীয় সংবিধান। ভারতের গভর্নমেন্ট কিরকম যদি বলা হয়, ভারতের গভর্নমেন্ট হচ্ছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। যদি কোনো জায়গায় তোমাকে কোশ্চেন করে, যদি কমপ্লিট অ্যান্সার দিতে হয় তাহলে এরকম বলতে হবে, ভারতের সংবিধান কি? পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, সংসদীয় সরকার।
যেখানে সংসদে ঠিক হয়। আমাদের সংসদ ভবনের নাম সংসদ। বিভিন্ন কান্ট্রির সংসদ ভবনের আলাদা আলাদা নাম আছে পার্লামেন্ট হাউসের। আমাদের পার্লামেন্ট হাউসের নামই হচ্ছে সংসদ ভবন। সংসদ ভবনটা নতুন করেছে, দেখেছো? পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। আচ্ছা, এই যে প্রস্তাবনা, লিখিত সংবিধান, এগুলো কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ভারতের প্রস্তাবনা আমেরিকা থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, লোকসভার স্পিকার, রাষ্ট্রপতি, এগুলো এক নাগরিকত্ব। এটা ব্রিটেন বা ইউকে, ইউকে থেকে নেওয়া হয়েছে বা ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। কি বললাম? এক নাগরিকত্ব মানে কি? সিঙ্গেল সিটিজেনশিপ কান্ট্রি। তুমি ডুয়াল সিটিজেনশিপ এখানেও হবে না। অন্য কোনো কান্ট্রি সিটিজেনশিপ নিলে ভারতের সংবিধানের তোমার সিটিজেনশিপ নষ্ট হয়ে যাবে, সে ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, প্রস্তাবনার ভাষাটা কোথা থেকে নেওয়া হয়েছে? দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য প্রিএম্বল, এটা হচ্ছে তোমার অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। সেন্টার স্টেট রিলেশনশিপ লেখা আছে, না লেখা থাকলে লিখে রাখো। ভারতের প্রস্তাবনার ভাষা। আচ্ছা, সংবিধানের তোমার যৌথ তালিকা তো বললাম। আর কেন্দ্র, সেন্টার স্টেট রিলেশনশিপ মানে যেটাকে বলা হয় কেন্দ্র রাজ্য সম্পর্ক, এটা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকেই। সুপ্রিম কোর্টের গঠনটা জাপান। রাষ্ট্রপতি যে নির্বাচন, এটা এটা হচ্ছে সম্পর্ক, এটা অস্ট্রেলিয়া। কেন্দ্র রাজ্যের সম্পর্ক স্থাপন, এটা বলছে অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, রিপাবলিক, ইকুয়ালিটি, এই শব্দ দুটি কোথা থেকে নেওয়া হতে পারে? রিপাবলিক এটা দেশের সাথে যুক্ত। ফ্রান্স, ফ্রান্স রিপাবলিকান কান্ট্রি। ফ্রান্স হচ্ছে প্রজাতান্ত্রিক দেশ। সেই ফ্রান্সের প্রজাতন্ত্রের কথা থেকে ভারতের দেশকে আমাদের প্রস্তাবনাতে এই রিপাবলিক কথাটা যুক্ত হয়েছে। রিপাবলিক আর কি বললাম? ইকুয়ালিটি, যেটা সাম্য এবং প্রজাতন্ত্র, এই দুটি শব্দ ফ্রান্স থেকে নেওয়া হয়েছে। আরেকটা জিনিস, জরুরি অবস্থায় মৌলিক অধিকার বাতিল, এটা জার্মানি। জরুরি অবস্থায় এটা অতটা ইম্পর্টেন্ট নয়। মৌলিক অধিকারের কোনটা মানে বাতিল করা যায় না জরুরি অবস্থার সময়, বলো তো? যেটা হচ্ছে স্পিচ এন্ড এক্সপ্রেশন। আচ্ছা, বর্তমানে তাহলে আমাদের কতগুলি রাজ্য আছে? 28টি রাজ্য। আর সব থেকে বড় কেন্দ্রশাসিত অঞ্চল আয়তনের দিক থেকে কোনটি? লাদাখ। আচ্ছা, রাজ্যের দিক থেকে সব থেকে বড়? রাজস্থান। আচ্ছা, ভারতের এই যে এই বছর যে আমাদের সংবিধানের, এই সংবিধান বলছি, সেন্সাস হচ্ছে, এটা কততম সেন্সাস? স্বাধীনতার পরে কততম? 11তে হয়েছে লাস্ট, 11তম না, কিতম? তৃতীয়। অ্যাকচুয়ালি 10 বছর ছাড়া ছাড়া হতো। ভারতের স্বাধীনতায় হয়ে গেল 80 বছর, ঠিক আছে? তো তারপরে তারপরে 21-এ হয়নি, তখন জিএস ছিল, কোভিড ছিল বলে কোভিড-19-এর জন্য করা যায়নি। এটা হচ্ছে তোমার 8ম সেন্সাস স্বাধীনতার পর। 8, স্বাধীনতার পরে 8ম। আরেকটা হচ্ছে তোমার ওই প্রথম থেকে যদি ধরো তাহলে হবে 6ষ্ঠ, 16তম, ষষ্ঠদশ। স্বাধীনতার পরে 8ম।
আর প্রথম থেকে যদি ধরা হয় ভারতের সেন্সাস, তাহলে এটা 16তম, 16 সেন্সাস, 16তম সেন্সাস। আচ্ছা, 2011 সেন্সাসে একটা মোটো ছিল, এই সেন্সাসে কোনো মোটো এখনো হয়েছে? হয়নি। 2016 সেন্সাসে একটা মোটো ছিল, আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। হ্যাঁ, এটা একটা মোটো ছিল। মোটো মানে এটা বলতে পারো মেন থিম বলতে পারো, থিম বলতে পারো। যেমন কিছু আমাদের যে ডেজ গুলো করেছো, ইম্পর্টেন্ট কয়েকটা ডেজের থিম গুলো এরপর করতে হবে, ঠিক আছে? ইম্পর্টেন্ট কয়েকটা দিন, ডেজ, সেগুলো থিম গুলো করতে হবে। সেরকম 2011 যে সেন্সাস, সেটা একটা থিম ছিল, আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। এবার এখনো কই দেখলাম না, দেখবে যদি পাবলিশ করে, মনে হয় না পাবলিশ করেছে অবশ্য। যদি হয় সে নতুন থিম বানাবে অবশ্যই, তখন হবে কোশ্চেন। এখন আপাতত পাইনি। আচ্ছা, ভারতের সংবিধানের ইতিহাসের প্রথম লিখিত দলিল কোনটি? লিখে রাখো, ভারতের সংবিধানের প্রথম লিখিত দলিল, ভারতের সংবিধানের ইতিহাসে প্রথম লিখিত দলিল, ভারতের সংবিধানের ইতিহাসের প্রথম লিখিত দলিল, এটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট 1773, রেগুলেটিং অ্যাক্ট 1773, 1773, এটা বলছে ভারতের সংবিধানের প্রথম লিখিত দলিল। 1773 প্রথম রেগুলেটিং অ্যাক্ট, আর 76 করো না, 1773, এটা হচ্ছে ফার্স্ট রেগুলেটিং অ্যাক্ট। এই অ্যাক্টের থ্রু দিয়ে একজন ভারতের বাংলার গভর্নর হয়েছিল, কি নাম? ওয়ারেন হেস্টিং। কতদিন অবধি ছিল? 85, 85, তারপর 86 থেকে 93, 1993, 86 থেকে 93 কে ছিল? লর্ড কর্নওয়ালিস। তারপর কে ছিল? 93 থেকে 98, 98 থেকে 1805, এরকম করে পরপর মনে রাখতে হবে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ কমিশন লিখে রাখো, ল্যাঙ্গুয়েজ কমিশন গঠিত হয়েছিল, ভাষা কমিশন, ভাষা কমিশন বা ল্যাঙ্গুয়েজ কমিশন, ভাষা কমিশন বা যেটাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ কমিশন গঠিত হয় 1955 সালে। আরেকটা জিনিস 1955-তে অ্যাড হয়েছিল, এটা নতুন তোমার আইন হয়েছিল অ্যাড, যেটাকে বলা হয় সিটিজেনশিপ অ্যাক্ট, নাগরিকত্ব আইন। নাগরিকত্ব আইন কখন পাস হয়? 1955 সাল, 1955, 1955 সালে নাগরিকত্ব আইন পাস হয়েছিল। ভাষা কমিশন 1955, আর নাগরিকত্ব আইনও 1955, সিটিজেনশিপ অ্যাক্ট। আচ্ছা, জাতীয় পরিকল্পনা কমিটি গঠন হয়েছিল কখন? কে করেছিল? জাতীয় পরিকল্পনা কমিটি লিখে রাখো, ন্যাশনাল প্ল্যানিং কমিটি, জাতীয় পরিকল্পনা কমিটি। এগুলো শর্ট কোশ্চেনের জন্য, এমসিকিউ এর জন্য। জাতীয় পরিকল্পনা কমিটি, এটাকে বলা হয় ন্যাশনাল প্ল্যানিং কমিটি। ন্যাশনাল প্ল্যানিং কমিটি 1938, জওহরলাল নেহরু, জওহরলাল নেহরু। আচ্ছা, জওহরলাল নেহরুর কয়েকটা বইয়ের নাম বলবে? দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, আর আর হচ্ছে না, an autobiography, a letter from father to his daughter। আচ্ছা, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী?
সর্দার বল্লভভাই প্যাটেল। হোম মিনিস্টার, স্বরাষ্ট্রমন্ত্রী। সব লিখে দাও। প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী। আচ্ছা সুমন বলো তো, গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসেছিল? তো ডেটটা কবে? হ্যাঁ, 9 ডিসেম্বর প্রথম, 9 ডিসেম্বর লিখলেন একটু আগে। 9 ডিসেম্বর প্রথম গণপরিষদের সভা। আচ্ছা গণপরিষদের শেষ সভা কবে হয়েছে? 24শে জানুয়ারি। না জানলে লিখে রাখবে, 24শে জানুয়ারি গণপরিষদের শেষ সভা হয়েছে। আচ্ছা গণপরিষদ আমাদের জাতীয় পতাকাকে গ্রহণ করেছিল কবে? 22শে জুলাই 1947 জাতীয় পতাকাকে গ্রহণ করেছিল। আচ্ছা তাহলে ভারতের সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধিত হয়েছে? বাড়ি যাবে নাকি? কিছু কাজ আছে? হ্যাঁ, হ্যাঁ, বাড়ি যাবে? কিছু কাজ আছে? হ্যাঁ, ভিডিও, বিএলআরও। কোথায় বিএলআর অফিস? সাধনা? তোমার কি সাধনা ব্লক পড়ছে? যাও, এখন ওই ইয়েতে করে যে আছে না, তোমার ওই স্কুলটার পরটা দেখো। বলো তারপর। এগুলো কোশ্চেন থেকে বলছি যেগুলো এসছে প্রিভিয়াস ইয়ারে। আচ্ছা প্রত্যেকটা রাজ্য কখন তৈরি হচ্ছে এগুলো একটু দেখবে। 1956 সালের 1 নভেম্বর কোন কোন রাজ্যগুলো তৈরি হয়েছে? ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য। ঠিক আছে। এনইএফএ কোন রাজ্যের বর্তমান নাম কি? এনইএফএ মানে কি বলেছিলাম? নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। এটা অরুণাচল প্রদেশ আগে নাম ছিল, ব্রিটিশরা নাম দিয়েছিল, তারপর এটা প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, তারপর এটি ফুল ফ্লেজ রাজ্যে কবে পরিণত হয়? উল্টা উল্টো। এনইএফএ, অরুণাচল প্রদেশের বর্তমান নাম হচ্ছে এনইএফএ, আগে ছিল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। পেয়েছো? পাওনি? লেখা আছে। তাড়াতাড়ি খুঁজে পেলে তাও জানবো যে একটু পড়েছে। ওই খাতাটা নেই? বলবে পরে কোশ্চেন। আচ্ছা সংসদের উপদেষ্টা কমিটি বা অ্যাডভাইজার কমিটি কে গঠন করে? সংসদের দুটো কক্ষ থাকে, একটা হচ্ছে লোকসভা, একটা রাজ্যসভা। এটা কে মেনটেন করে? এই লোকসভা রাজ্যসভার যে মিটিং গুলো হয়, মারপিট গুলো, স্পিকার থাকে। স্পিকার লোকসভার হয়, রাজ্যসভার তো হয় না। রাজ্যসভার স্পিকার হয় না, রাজ্যসভার চেয়ারম্যান হয়। রাজ্যসভার চেয়ারম্যান কে হয়? উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি মানে ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট হচ্ছে এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা, রাজ্যসভার চেয়ারম্যান। আচ্ছা লোকসভার একজন স্পিকার থাকে, আগের দিন বলছিলাম। এই লোকসভার স্পিকার সংসদের উপদেষ্টার কাজটা করে। উপদেষ্টা মানে কি অ্যাডভাইজার, অ্যাডভাইজার যাকে বলা হয়। এই যে ভারত সরকার ভারত রত্ন, পদ্মশ্রী এই পুরস্কার গুলো দিচ্ছে, এটা কত নম্বর ধারা অনুযায়ী, আর্টিকেল কত নম্বর? 18 নম্বর। আচ্ছা আনটাচেবিলিটি, অস্পৃশ্যতার অধিকার, 17 নম্বর ধারাতে আছে অস্পৃশ্যতার অধিকার। এটা আছে আছে।
ভারতীয় বলছে সংসদীয় শাসন ব্যবস্থার ধারণা কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? সংসদীয় শাসন ব্যবস্থার ধারণা ব্রিটেন থেকে নেওয়া হয়েছে, ব্রিটেন। ঠিক আছে, এখান থেকে তোমরা, আমি একটা জায়গা থেকে এমসিকিউ দিচ্ছি, সে এমসিকিউ গুলো একটু দেখে আসবে। পরের দিন ফান্ডামেন্টাল রাইটসটা আরো ভালো করে বলবো, একটু একটু করে হোক, আর একটু ভালো করে পড়ে আসো যেগুলো হচ্ছে ভুল হচ্ছিল। চলো, এরপর